হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। অ্যান্ড প্রতিবারের মতন আজকেও কলকাতা থেকে আমার সামনে একজন এন্টারপ্রেনার আছে যে খুব ভালো ব্যবসা করছে। ইনফ্যাক্ট ওর বার্ষিক রেভিনিউ আজকের দিনে 5 কোটি টাকা। যদিও ওর ডেস্টিনি কিছু বছর আগেও একটু ভিন্ন ধরনের ছিল, বাট কোনো দুর্ঘটনার জন্য কোনো বাজে ব্যাপারের জন্য ওর লাইফে একখানা মোড় আসে। তো ওরই আজকে আমরা গল্প শুনবো। আমার সামনে আছে শিবম। শিবম, Hi, ওয়েলকাম Dada. টু দ্য অরুণ মুখার্জি Thank শো। you for inviting me. একদম, তো যেটা আমি বলছিলাম রাইট, যে লাইফের ওই মোড়টা হ্যাঁ। কিভাবে এলো? তো 2020 কোভিড। সো আমি একটু আগে থেকে স্টার্ট করি। একদম। আমার এটা আগে বাবার ব্যবসা ছিল। প্রথমে একদম রিল্যাক্স হয়ে নেই, কারণ হ্যাঁ, মানে হ্যাঁ। দ্য স্টেজ ইজ ইয়োর্স Absolutely. এন্ড ইউ আর ডুইং রিয়েলি রিয়েলি গুড। তো যাতে তোর ব্যবসাটা, তোর স্টোরিটা আমাদের ভিউয়ার্সদের কাছে চলে যায় হ্যাঁ। এবং ওরাও তোর থেকে মোটিভেশন পায়, ইন্সপিরেশন পায়, রাইট? ইটস এ Right. চেন সিস্টেম। তোর ব্যবসা দেখে, তোকে দেখে অনেকের হয়তো ড্রিম বড় হবে, অনেকে হয়তো এন্টারপ্রেনারশিপে আসবে। তো একদম রিল্যাক্স থেকে বিন্দাস হয়ে নিজের স্টোরিটা বল। Thank you for the opportunity. তো এটা ইনিশিয়ালি আমার বাবার ব্যবসা ছিল। He is a first generation entrepreneur and he started in the world of এই প্রিন্টিং বলো, অ্যাডভার্টাইজিং বলো, যাই 90s। তারপরে এটার বিভিন্ন বিভিন্ন রকমে এটা চেঞ্জ হতে থাকে। আগে পেপার অ্যাডস হতো, তারপরে ক্লথ ব্যানারের একটা খুব ভালো ইন্ডাস্ট্রি হয়েছিল। তারপরে মেবি ইন দ্য ইয়ার 2013-14 বাবা ঢোকেন পিওএসএম এর কাজে, যেটা কিনা পয়েন্ট অফ সেল মার্কেটিং মেটেরিয়াল। আমরা যেটা যে কোনো মডার্ন ট্রেড বা জেনারেল ট্রেড দোকানে গেলে যেগুলো দেখি ব্র্যান্ডরা নিজেদেরকে মার্কেট করছে ফিজিক্যালি। তো সেটা ওয়াজ অ্যান্ড উই ওয়ার ভেরি হেভিলি ডিপেন্ডেন্ট অন টেলিকম। কারণ বাবার সবসময় স্টার্টিং থেকে 2000 সাল থেকে টেলিকমে একটা খুব ভালো হোল্ড ছিল। বি ইট ইউর ভোডাফোন বা বি এয়ারটেল। তখন ওই 2010 থেকে 20 মধ্যে প্রচুর টেলিকম কোম্পানি আসে। রাইট। ইউনিনর হয়ে গেল, তারপরে টাটা ডোকোমো হয়ে গেল। এরা অলমোস্ট সবাই কিছু না কিছু স্কেলে আমাদের ক্লায়েন্ট ছিল। তার ভেতরে ভোডাফোন slowly became the biggest client, and 90% of the revenue used to come from there by the year 2019. এইবার 2020-তে অফকোর্স ডিউরিং কোভিড আমাদের এমনি প্রিন্টিং এর কাজ, তো ওয়ার্ক গোজ ডাউন, কারণ লোকজন বাইরে যাচ্ছে না দোকানে। তো আর বাড়িতে আছি, ঠিক আছে, নর্মাল। আর তারপরে কি হয়, নভেম্বর মাসে আমার বাবার হঠাৎ করে জ্বর হয়। হি ওয়াজ আ ভেরি হেলদি ম্যান। কোন বছর এটা? দিস 2020 নভেম্বর। কোভিড? হ্যাঁ, হি ফেল ইল। দুদিন পরে কোভিড টেস্ট করা হয়, কামস পজিটিভ। As a preventive measure, আমাদের family physician বলে to get him admitted in the hospital. And 2 days later, I get a call at night saying he's no more. He had a heart attack. At that point of time, I was in college, in my third year. তোর জেভিয়ার ছিল? Xavier's, হ্যাঁ, বিকম করছিলাম। তো আমার সবসময় নিজস্ব কিছু একটা করার ইচ্ছা ছিল, বাট আই ওয়ান্টেড টু গেট ইনটু ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্স্ট। দ্যাট লাইফ রিয়েলি অ্যাপিল টু মি, যে বাইরে গিয়ে থাকবো, অনেক ইন্ডাস্ট্রি এক্সপোজার হবে, অফকোর্স দ্য পে ইজ ভেরি গুড। তো আমি তখন সিএফএ করছিলাম আমার বিকমের সাথে সাথে। তো ইট ওয়াজ আ মানে একদিনের ডিসিশনই বলতে পারো, যে আই স কি দেয়ার ওয়ার আ লট অফ পিপল ডিপেন্ডেন্ট অন আস, আমাদের ব্যবসার উপরে। অ্যান্ড এবার এদের কি হবে? অ্যান্ড প্লাস আই এম ইন দ্য থার্ড ইয়ার অফ কলেজ, অ্যান্ড দিস ইজ আ সাইড বিজনেস। At that point of time I thought it's a side business, I will also do the same, and fine, we had a very good life, and like maybe I'll take it forward and make it even better. তাতে লোকজনেরও যারা আছে তাদেরকেও সাপোর্ট করতে পারবো, প্লাস can do something for myself as well. So I got into business maybe in December 2020. তোর বয়স তখন? বয়স তখন 21। তো 21 বছরে ইউ বিকেম অ্যান অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। তারপরে জার্নিটা বল, মানে ওই 21 বছরে ব্যবসায় হাতে করি, হ্যাঁ, মানে তার আগে কি তোর বাবার সাথে মানে ফ্যাক্টরি ইউনিটে এসে কাজকর্ম দেখতিস বা শিখতিস? অফিসে যেতাম ডেফিনেটলি যখন কলেজে পড়তাম, কারণ বাবার ছিল যে আমি এমনি পকেট মানি দেবো না, কাজে আসো, কিছু করো, ডু সামথিং ফর মি, ইউ গেট পেড ফর ইট। Right. তো যেতাম, বাট নট ভেরি সিরিয়াসলি, বিকজ আই অলওয়েজ থট কি আমি তো ইনভেস্টমেন্ট ব্যাংকার হবো, আমি কি এখানে কতদিনই আর আছি। বাট হ্যাঁ, তারপরে আফটার গেটিং ইনটু দ্য বিজনেস আই গট ইনটু দ্য নুয়ান্সেস অফ ইট, রিয়ালাইজড কি yes obviously this is not as easy as it seemed. বুঝতে পারলাম বাবা কেন স্ট্রেসে থাকতো, কেন প্রেশার হতো। তো তারপরে
আস্তে 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 2020-21 ভেতরে তখন আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে যে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, সেটাতে কাজ এরকম খুব একটা কিছু হতো না বেশি। মা বাবা ডিরেক্টর ছিল, আর সিএ তখন বলে যে ইমিডিয়েটলি তোমাকে এখানে ডিরেক্টর বানিয়ে দেওয়া যাবে, তো কাজ একদিনও আটকাবে না, কারণ যেটা মেন ব্যবসা হতো দ্যাট ওয়াজ বাবার সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানি। ওটা ট্রান্সফার করে হোয়াটএভার ইস্যু। তো তখন ছিল কি, আমাদের যেহেতু সবই কর্পোরেট ক্লায়েন্ট, প্রচুর রেড টেপ, তার ভিতরে কোভিড, কেউ অফিস যাচ্ছে না, ক্লায়েন্ট গুলোকে ওই একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আনা, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাস্ক টু কনভিন্স দেম। মানে a lot of sympathy calls came in যে Right. for what happened, because but from the next day onward they weren't really, they were very hesitant, they did not know who I am, they had never spoken to me, the clients, barring maybe one or two কোনো অফ অকেশনে হয়তো কথা হয়েছে, বাট বাবাই পুরো মার্কেটিং সেলস দেখতেন। তো দে আর ভেরি হেজিটেন্ট, কি একটা বাচ্চা ছেলে বলছে যে সেম কাজ করবে, ও বাবার এত বছর এক্সপিরিয়েন্স থোড়ি করতে পারবে, মানে তার ভেতরে টিম তখন অনেক কম, অবভিয়াসলি কোভিড এর সময়। মানে তখন আমার মনে হয় সব মিলিয়ে হয়তো 10-12 জন মতনই ছিল কোম্পানিতে। তারপরে কিছু কিছু আস্তে আস্তে করে একটা একটা প্রজেক্ট দিয়ে দিয়ে, মানে আমি স্পেশালি এখানে বলতে চাইবো যে রিলায়েন্সের যারা তখন আমার ক্লায়েন্ট ছিলেন, ওদের একটা প্রজেক্ট আমি কোভিড এর সময় হ্যান্ডেল করেছিলাম। মানে সেখানে আমি তখন ক্লায়েন্টের সাথে কোঅর্ডিনেট করছিলাম, ওদের যে কুপন গুলো হতো সেটা প্রিন্ট করে একদম একদম পিক কোভিডে সব বন্ধ, তার ভেতরে ওদের ইন্ডিভিজুয়াল স্টোরে ডেলিভারি করানো। আই হ্যাড হ্যান্ডেল দ্যাট প্রজেক্ট ফর দেম। বাড়িতেই থাকতাম তখন, কোভিডে বাবা বলতো কিছু কর, তো দ্যাট ওয়াজ সামথিং আই ওয়াজ হ্যান্ডলিং। সো আই নিউ অল অফ দ্য মার্কেটিং টিম দেয়ার। তো দে বলতে পারো দে ওয়ার মাই ফার্স্ট ক্লায়েন্টস। দেন স্লোলি এয়ারটেল ফলোড, ভোডাফোন কেম ইন, করে করে 2021-এ আই থিঙ্ক উই ডিড আ সেল অফ অ্যারাউন্ড 60 lakhs। তো তখন তোর মনে কর, এখন তো তোর কাছে 100+ এসকিউজ, তো তখন কি প্রিন্টিং, সাইনেজ এই জিনিসগুলো ছিল? না না, তখন সাইনেজ ফাইনেজ কিছু ছিল না, তখন আচ্ছা। শুধু প্রিন্টিং ছিল, জাস্ট পেপার প্রিন্টিং, আর তার বিয়ন্ড যে ফ্যাব্রিকেশন হয়, তো ওগুলোই মেন আমাদের কাজ ছিল আপ আনটিল 2019। তো এটাই মানে তখন এসকেইউ তখনও ছিল অনেক, যেরকম ব্যানার হয়ে গেল, পোস্টার হয়ে গেল, লিফলেট হয়ে গেল, বাট এখন ডেফিনেটলি সেগুলো আরো ডাবল ট্রিপল হয়েছে দ্য পাস্ট 4 years। তো মানে হোয়াট ওয়াজ দ্য ফিলিং লাইক, মানে জল ছাড়া মাছ, মানে সাডেনলি একটা ছেলে যে স্বপ্ন আইবি হওয়ার বা ইনভেস্টমেন্ট হ্যাঁ। ব্যাংকার হওয়ার, যে কিনা সিএফএ পড়ছিল, হ্যাঁ। সাডেনলি হি ফাইন্ডস হিমসেলফ যে হ্যাঁ। হি হ্যাজ টার্নড অ্যান এন্টারপ্রেনার নাও, Yes. তাও একখানা ভেরি অর্থোডক্স কনভেনশনাল বিজনেসে, যেটা খুব ফ্র্যাগমেন্টেড, যেখানে কম্পিটিটিভ ইন্টেন্সিটি প্রচন্ড, যেখানে প্রতি গলিতে একটা দুটো এমনি আনঅর্গানাইজ কোম্পানি আছে, এন্ড দেন দ্য কোভিড থিং, রাইট? তো মানে হোয়াট ওয়াজ দ্য ফিলিং লাইক? মানে এখন হয়তো হাইন্ডসাইটে অনেক কিছু বলা বা বোঝানো সম্ভব নয়, বাট তাও যতটা তোর মনে পড়ে। তখন ইট ওয়াজ জাস্ট গো গো গো, মানে অটো পাইলটে, যে গিভ আপের চান্স ছিল না, সেটা ছিল না, বিকজ মাই মাদার হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। তো আই, মানে তখন কি হতো না, এত ছোট সাইটে দেখতাম, মানে এখন হাইন্ডসাইটে দেখলে ইট লুকস ভেরি স্কেয়ারি হতে পারে, যে যদি কোনো অর্ডার না এক্সিকিউট করতে পারতাম তাহলে পুরো আমার কস্ট লেগে যেত, পেমেন্ট আসতো, তখন এসব ভাবতামই না। ইটস লাইক উই হ্যাভ টু স্কেল ইট, হ্যাভ টু গেট ইট ব্যাক টু দ্য পজিশন দ্যাট ইট ওয়াজ। তো ওয়াজ ইট আ ডিসক্রিশন অর অ্যান অব্লিগেশন, কি আ মিক্স অফ বোথ? It was, no, I took the decision very knowingly what I am getting into, but at least I thought I knew back then what I am getting into. But when I got to the office the first day, I realized I have an office, but I have no work because the clients have moved. Because, like you said, it's a very competitive industry. Right. Competitors are everywhere, and the clients also know everybody. So, the main person is not there. We'll just go with the other company. So, what you did then? কি করলি তখন? After a point, it just becomes about how many times you follow up, আমার মনে হয়, because তখন persuasion, একদম, they will give you a small project and try you out based on the prior relationship. Initially it was, but right now if I look at it, prior relationship এর থেকে work is less than 10%, because industries change very fast, and post COVID the world has shifted a lot, like how most of our work used to come from telecom, and right now telecom has barely any work. হার্ডলি ট্রিওপলি, রাইট? তিনটে প্লেয়ার আছে। তিনটে প্লেয়ার আছে। জিও তাতে প্রিন্টিং করায় না, খুব কম করায়, লিফলেট মাঝে মাঝে করিয়ে নিল। আর এয়ারটেল অ্যাকচুয়ালি কি করেছে, ওরা একজন ন্যাশনালাইজ ভেন্ডারকে কাজ দিয়ে দিয়েছে পুরোটা ইয়ে করে, ওদের সাথে এখন কিছু কাজ হয়।
আর ওয়ার্ক ভলিউম কমে গেছে বলে। হুম আর ভোডাফোনেরও সিমিলারলি ওয়ার্ক ভলিউম এখন আগের থেকে অনেকটাই কম। উই ডু ওয়ার্ক উইথ দেম অল থ্রি in whatever way, but the volume is 10% of what it was pre-COVID. দেখ, ব্যবসায় একটা বড় রিস্ক থাকে সিঙ্গেল ক্লায়েন্ট ডিপেন্ডেন্সি, যেটা তুই হুম। ভোদাফোন থেকে বুঝেছিলি, রাইট? হ্যাঁ হ্যাঁ তো মানে আফটার দে ডাম্পড ইউ, রাইট? Yeah. হোয়াট ওয়াজ দ্য সিন দেন? So it wasn't exactly that they dumped us. Their volume of work went down. That this is another very big risk in our industry. Single client dependency যখন বললেই তুমি, যে I have also again faced this once more. Like I told you, I was doing coupons for Reliance. At one point of time in 2022, Reliance, I think we did 10 crore coupon for Reliance in a single year. Wow. So that was like them themselves were like 3 crores out of my 4.5 crores turnover. But again, their coupon volume went down because the coupon wasn't generating enough business for them. Because this আমাদের জন্য এটা অনেক বড় ফিগার লাগতে পারে, ওদের জন্য it's just an experiment. এক বছর দু বছর করলো, পোষালো না, স্ক্র্যাপ করো, অন্য কিছু করো। So that is very high in our business. ওই জন্যে the intention is to be present in as many companies as possible so that we get the requirements. যে ওদের রিকোয়ারমেন্ট গুলো আমাদের কাছে আসুক, তাতে আমরা যতটা ওদের বেস্ট অফ আর অ্যাবিলিটি ফুলফিল করতে পারবো। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু গ্রো আমার মনে হয়। তোর তো তোর ব্যবসা আমি যতটা জানি বুঝি, অন আ সার্টেন ডে একটা 5.5 লাখ কোটির কনগ্লোমেরেট কোন রেফারেন্স পেয়ে তোর কাছে এলো তাদের সার্ভিসের জন্য, গল্পটা বল। হ্যাঁ, তো কি হয়েছে যে এখানেও আবার কোল্ড আউটরিচের থ্রুতে আই ল্যান্ডেড আ ক্লায়েন্ট আরপিএসজি। আরপিএসজি একটা কোম্পানি, তুইয়াম, এই তো আমাদের বিরাট কোহলি অ্যাড দেয় ওদের। তো আই রিয়েলি বিলিভ ইন কোল্ড আউটরিচ। তো তুইয়ামের সাথে আমার কাজ শুরু হয় অলমোস্ট 1 বছর কাজ হয় অন আ গুড স্কেল, গুড ভলিউম। অ্যান্ড আইটিসি অ্যাজ আ কোম্পানি ইজ ভেরি হাইলি রিগার্ডেড ইন আওয়ার ইন্ডাস্ট্রি। লোকজনকে ভেন্ডার রেজিস্ট্রেশন দেয় না, মানে অনেক সিলেক্টেড লোকেদেরই কাজ দেয় এরকম। হঠাৎ করে আমি একদিন সকালে অফিসে বেরোচ্ছি, আমার কাছে একজন ফোন আসে, একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোকের, যে কলিং ফ্রম আইটিসি, উই উড লাইক টু ইউ আর ডুইং দিস সার্টেন প্রজেক্ট ফর টুয়াম, সো ক্যান ইউ ডু দিস ফর আইটিসি অ্যাজ ওয়েল। আমি আগে ভেবেছি কোনো এজেন্সি থেকে ফোন করেছে, কারণ আমরা এজেন্সিরও কাজ করি প্রচুর। তো এবার আমি বললাম শিওর উই ক্যান ডু দিস, সো ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর ডিটেলস উইথ মি ওয়ান্স এন্ড আই উইল গেট ব্যাক টু ইউ। আমি অতটা পাত্তা দিইনি, ডিটেলস পাঠিয়েছি, আমি দেখছি আচ্ছা আইটিসি প্রকিউরমেন্ট হেড অফিস ব্যাঙ্গালোর। আমি এক্ষুনি ঘুরিয়ে কল ব্যাক করেছি যে আপনি পরশুদিন কি করছেন, আমি আসছি আপনার সাথে দেখা করতে। আমি খালি বাস্কেট বানাই না, আর অনেক কিছু বানাই। বলুন না তুমি পরশুদিন এসো না, পরশুদিন বলতে ফ্রাইডে, ইউ কাম ডাউন অন টিউসডে, নেক্সট টিউসডে অ্যাপয়েন্টমেন্ট দিই। তো আমি গেলাম, ওই যেটা বাস্কেট বানাচ্ছিলাম ওদের জন্য নিয়ে, ওখানে বসে পিউ দিয়ে দিল আমাকে। মানে এটাতেই আমি বুঝলাম কর্পোরেটরা যদি চায় এনিথিং ক্যান হ্যাপেন। লট অফ টাইমস দে টেল আস কি না এখন ভেন্ডার রেজিস্ট্রেশন বন্ধ আছে, এখন না, মার্চ মাসে খালি ভেন্ডার রেজিস্ট্রেশন হয়। নাথিং, ইফ ইউ ফাইন্ড দ্য রাইট পারসন অ্যান্ড ইফ ইউ ক্যান ফিট দ্য রিকোয়ারমেন্ট, ইট ইজ নট ভেরি ডিফারেন্ট ফ্রম আমি যদি তোমাকে কিছু বেচছি বা তুমি যদি আমাকে কিছু বেচছো। ইফ ইউ নিড ইট ইউ উইল বাই ফ্রম মি। তুই প্রচুর এমএনসির সাথে কাজ করিস, কিভাবে ব্রেক করিস? কতদিনের লিড টাইম? অ্যাপ্রুভালে কতদিন লাগে? ওকে, সো যদি একদম কোল্ড আউটরিচে হয় তাহলে জেনারেলি কি হয় যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট পারসন। আমার জন্য সেটা ইউজুয়ালি হয় ইদার প্রকিউরমেন্ট হেডস, বা মোর বেটার হয় যদি মার্কেটিং ম্যানেজার্সরা হয়, কারণ আমারটা ইজ ভেরি মার্কেটিং ওরিয়েন্টেড প্রোডাক্ট। মার্কেটিং ম্যানেজারদের ইউজুয়ালি লাস্ট সে থাকে। সো দেন ইফ আই রিচ আউট টু দেম, অ্যাপ্রক্সিমেটলি 20% কনভার্ট ইন্টু মিটিংস। ওকে, বাট তার মানে এটা না যে আমরা 80%কে একদম সরিয়ে দিই, বিকজ জেনারেলি কি হয় ওদের এক্সিস্টিং ভেন্ডার্স থাকে, আর খুব একটা কিছু যদি কম্পিটিটিভ এজ না থাকে কেউ চেঞ্জ করতে চায় না ভেন্ডারদেরকে। তো 20% রেজাল্ট ইন মিটিংস। এবার সেখানে গিয়ে আমরা আমাদের ফার্স্ট অফ অল দুটো ভাবে ইউজুয়ালি আমরা ক্লোজ করি। সেটা হচ্ছে যে we as a company we do printing and signage both, which for some reason I don't know not a lot of companies do, at least not in the East, because it is so easily মানে মনে হয় যে দুটো should be done together, but whatever, they don't. So that is a ছোট USP which they like about us, and they যত কম ওরা মানে পার্সন অফ কন্ট্যাক্ট রাখতে পারে ওদের জন্য ভালো। if they find a reliable company who they can give their work to, they're happy with রেটস ম্যাটার্স? of course rates matter. Rates are the deciding factor. তো তোর মনে কর
ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, মেজরিটি তুই হ্যাঁ। অ্যাসেট লাইট, তোর আউটসোর্স করিস, হ্যাঁ। তার সত্ত্বেও তুই রেট দিতে পারিস, Absolutely. কিভাবে পসিবল? Because of the fact I have tie-ups with, first of all, I have tie-ups with মানে at least 5 to 7 manufacturing units on different scale depending on the kind of work that you want to get. Even the person who is running a manufacturing unit, who has invested 50 crores in the unit, will ও না ছোট কাজের জন্য ও একটা সার্টেন মার্জিন অ্যাড করেই কাজ দেবে, সেখানে আমাদের রেট ওদের থেকে অনেক কম হয়। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রিন্টিং অ্যাজ আ মানে কস্ট ইজ নট মোর দ্যান 10 to 15% কমপ্লিট প্রিন্টিং। এবার তাতে ও যদি 20-25% মার্জিন করছে, তাহলে ওটা 2.5%-এর হেরফের ইন দি টোটাল কস্ট। তো ওটা ইউজুয়ালি এফেক্ট করে না। কখন এফেক্ট করে, যদি ধরো কোনো প্রিন্টারের মাঝে মাঝে ওদের অব্লিগেশনস থাকে, আমি জানি না কেন করে, তবু যে মানে মেশিন চালাতেই হবে। নিজের মেশিন থাকলে এটা একটা খুব বড় ইয়ে হয়ে যায়, বিকজ হ্যাভ মেশিন ম্যান সব আছে, তো মেশিন চালাতেই হবে। তখন ওরা কি করে, ওরা ওই 2% 2.5% মার্জিনের জন্য যদি কাজ করে, যেটা কিনা ওই ডিফারেন্সিয়েটেডটা, তখন আমরা হয়তো কাজটা না করতে পারি। বাট দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ভেরি ফিউ অ্যান্ড ফার ইন বিটুইন। তো শিবম যে ইন্ডাস্ট্রিতে আছে সেইখানে প্রতিনিয়ত ডিল হতেই থাকে। ইনফ্যাক্ট আমি পার্কসনের দেখছিলাম ডিলটা, এটা শিবমেরই পিয়ার বা কম্পিটিশন বলা যেতে পারে, যদি ওর কোর বিজনেসটা একটু আলাদা, কিন্তু তাও ওয়ারবাক পিঙ্কাস যে নিউ ইয়র্কের একখানা বড় গ্লোবাল প্রাইভেট ইকুইটি ফার্ম, সে পার্কসনকে একটা 2200 কোটি ভ্যালুয়েশন দিয়ে 2021-22 বছরে নিয়ে নিয়েছিল। এন্টারপ্রাইজ ভ্যালু যদি আমি পাতি অর্থে বলি, যে একটা ভ্যালুয়েশন মানে কোম্পানির একটা ভ্যালুয়েশন বানিয়ে ব্যাংকের যা লোন সেটাকে অ্যাড করে ক্যাশার ব্যাংকটাকে মাইনাস করে দেয়। তো শিবম এর থেকে কি লার্নিং, মানে যে কোনো মনে কর ইন্ডাস্ট্রিতে কোনো একটা ডিল ইজ আ বিগ ভ্যালিডেশন, অ্যাবসলিউটলি। যে একখানা গ্লোবাল জায়ান্ট একটা কোম্পানিকে ভ্যালিডেট করলো যে একটা ব্যবসা আছে, তো ওখান থেকে তোর কি লার্নিংস? This is very inspiring, first of all, for a person like me who একদম যে শুরু করছে নিজের জার্নি। এবার আমি এটা থেকে একটা সাইড ট্র্যাক করছি, পার্কসন্স ও বম্বের একটা কোম্পানি। তো আমি যখন 2021-এ না 2021-এ না 2022-এ আমি একবার মুম্বাই যাই একটা প্রিন্টিং এক্সিবিশনই অ্যাটেন্ড করতে, প্লাস আমি আরো কিছু চিল করতে গেছিলাম মোস্টলি। বাট প্রিন্টিং এক্সিবিশন অ্যাটেন্ড করলাম, করে কিছু লোকাল প্রিন্টারদের সাথে ওখানে দেখা হলো, ওদের অফিসে গেলাম, গিয়ে আমি রিয়েলাইজ করলাম কাজের স্কেলটা কতটা বড়। পার্সন্স তো ইজ হিউজ, ম্যাসিভ। তো তখন আমি হয়তো 2 কোটি টাকার কাজ করি, 2.5 কোটি টাকা। তখন আই ওয়াজ ভেরি অ্যাবাউট দ্য কাইন্ড অফ ওয়ার্ক আই উইল ডু। আশেপাশে অতটা হয়তো নাম্বারস অত ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি না, বা দেখছি স্টার্টআপসটা এত ভ্যালুয়েশন পাচ্ছে, এত রেভিনিউ করছে, এত টার্নওভার হচ্ছে, তো অতটা ভ্যালিডেটিং লাগছিল না পুরো ব্যাপারটাকে। বম্বেতে গিয়ে আমি একজন প্রিন্টারের অফিসে দেখলাম, ভেরি বিগ শট, ও কোথাও একটা ইন্টারভিউতে বলেছে যে ইট ইজ আ $10 billion ইন্ডাস্ট্রি অ্যান্ড উই আর নাথিং ইন ফ্রন্ট অফ ইট। I realized it is a $10 billion industry. I spoke to the people there and I realized the kind of skill they work in. সেটা was very exciting, very validating. Parksons ও বোম্বেরই কোম্পানি, আর প্লাস আমরা যেটা ভাবি যে ট্রেডিশনাল বিজনেসে লিকুইডিটি হয়তো পাওয়া যায় না, বাট ওরা যেরকম লিকুইডিটি ইভেন্ট পেলো, হ্যাটস অফ টু দেম। মানে পুরো মনে কর একটা ইন্ডাস্ট্রিকে রিইনভিগেট করে দেয়, তাই? একদম। তোর মানে এই ইন্ডাস্ট্রির আমি যতটা জানি, এক্সপোতে যাওয়া ইজ আ মাস্ট, রাইট? অনেক কিছু শেখা যায়, জানা যায়। ইনফ্যাক্ট মানে কালকেই একটা এক্সপো আছে, ভারত এক্সপো অ্যান্ড প্রিন্টস ব্যাঙ্গালোরে, যেটা ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইভেন্টস। তো এক্সপো নিয়ে কি মত? এক্সপোতে যাস? হ্যাঁ, এক্সপোতে চেষ্টা করি যাওয়ার। এই বছরও গেছিলাম দিল্লিতে, উইচ ইজ দ্য বিগেস্ট। নয়ডাতে হয় এখন, ওটা আগে প্রগতি ময়দানে। তো ওখানে গিয়ে প্রথম কথা হয় হচ্ছে, তুমি এই তোমার সাপ্লাই চেনে তোমার অনেকজনের সাথে দেখা হবে। কলকাতাতেই তারা কাজ করছে, সবাই এক্সপোতে গেছে, ওখানে দেখা হচ্ছে। কিন্তু এখানে দেখা হবে না, এখানে দেখা হবে, এখানে তো ফোনে কাজ হয়। রাইট, দিল্লিতে গিয়ে দেখা হবে, কলকাতার মানুষ। হ্যাঁ, কলকাতার মানুষগুলো। তো তাদের সাথে আরো আলোচনা হতে পারে যে আরো কি করে কাজ বাড়ানো যায়, হোয়াট এভার। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে যে বাইরে বিদেশি কোম্পানিগুলোতে নতুন নতুন মেশিন আনে। এবার আমি হয়তো মেশিন কিনলাম না, কিন্তু ওরা খুব মানে আগ্রহ থাকে আমাদেরকে লিড দিয়ে দিতে যে কার কাছে মেশিনটা আছে, যাতে আমি অ্যাটলিস্ট এই সার্ভিসটা আমার ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতে পারি। তো এই দিস ইজ ভেরি নেসেসারি আমার মনে হয়। তো এক্সপোতে আমি চেষ্টা করি যাওয়ার। প্রতি ইন্ডাস্ট্রিতেই মনে কর ডিসরাপশন হয়, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যায়। মানে তোদের ইন্ডাস্ট্রি
প্রিডমিনেন্টলি এখনো পর্যন্ত ইংজেট যেটা চলতো সেটা থেকে মোটামুটি এখন আলট্রাভায়োলেটে মাইগ্রেট করছে আস্তে আস্তে, রাইট? আমি যদি সাউথ ইন্ডিয়ার কথা বলি, মানে সাইনেজের দিক দিয়ে। সাইনেজের দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ইনফ্যাক্ট মানে আমার কিছু বন্ধু আছে যারা হয়তো এই লাইনেই কাজ করে, তারা বলছিল যে সাউথে সাইনেজের জন্য কিছু কিছু জায়গায় ইংজেটকে ব্যান করে দিয়েছে, সলভেন্টকে ব্যান করে দিয়েছে, হ্যাঁ, একটা পার্ট অফ ইংরেজ, রাইট, অ্যান্ড পুরোটাই মাইগ্রেট করে গেছে ইউভিতে। হ্যাঁ। তো মানে এটা কি ফিউচার না এটাই প্রেজেন্ট সাইনেজের দিক দিয়ে? ইউভি অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্য ফিউচার, ইট ইজ দ্য পাস্ট। তুমি যদি বাইরে যাও, দুবাই যাও, থাইল্যান্ড যাও, আশেপাশে বাইরে তো ডিজিটাল 3D, না, রাইট? ইট ইজ অল ইউভি। যে যত প্রিন্ট দেখছো না, ইট ইজ অল ইউভি। তো আমি এটাকে ফিউচার বলবো না, বাট হ্যাঁ, এখনো দ্য কস্টস আর ভেরি হাই, তো ক্লায়েন্টস আর নট রেডি টু পে দ্যাট মাচ কস্ট, বাট দিস উইল অলসো কাম ডাউন। The machines are getting cheaper. উইথ ভলিউমস, রাইট? Yeah, the machines are getting cheaper. So clients, মানে us printers won't need to make that kind of margin to make it work. আর আস্তে আস্তে ক্লায়েন্টদেরও ইনক্লিনেশন বাড়ছে টুয়ার্ডস ইউভি, ইট ইজ বেটার ফর দি এনভায়রনমেন্ট, সেটার জন্য আমাদের একটু কনসিয়াস থাকা উচিত, আর আউটপুট অনেক বেটার। দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এই যে তুই বললি মনে করে সাস্টেনেবিলিটি, গো গ্রিন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসের জন্য, যেহেতু তুই ক্যাটার করছিস এমএনসি গুলোকে, যেহেতু তুই প্যাকেজিং সলিউশন বা প্যাকিং দিস, তো রিসাইকেল ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয় বা ডিমান্ড করে? দিয়ে কাজ হয় বলতে, আমাদের মার্কেটিং এর লাইনে না, হোয়াট এভার ওয়ার্কস হ্যাজ টু বি প্রোভাইডেড। ওকে, যদি একটা লিফলেটের যদি ইফ ইট হ্যাজ টু বি গ্লসি, ইট হ্যাজ টু বি গ্লসি, ইউ ক্যানট মেক ইট অন আ রিসাইকেল পেপার। আমি বলছি যেগুলো আর্ট পেপার হয় বা যেগুলো গ্লসি পেপার হয়, দিজ আর ভার্জিন পেপারস। বা যেগুলো তোমার ওষুধের বাক্সে হয়, দিজ আর ভার্জিন বোর্ডস। কিন্তু আবার অনেক দেখবে বিরিয়ানির বক্স হয়ে গেল বা ইয়ে হয়ে গেল, ভেতরটা একটু গ্রেশ গ্রেশ একটা শেড থাকে, দোজ বোর্ডস আর রিসাইকেলড বোর্ডস। সো দোজ আর চিপার ইন কস্ট, 10 টাকা 15 টাকা 20 টাকা করে কেজিতে ওগুলো কম হয় ভার্জিন বোর্ডের থেকে। আর সেগুলো ইউজ করা হয় ডেফিনেটলি এখনো অবধি, মানে অ্যাটলিস্ট আমাদের স্কেলে, মোর ফর কস্ট সেভিং দেন ফর সাস্টেনেবিলিটি, বাট স্লোলি স্লোলি ইটস মুভিং টুয়ার্ডস দ্যাট। আর মনে কর যে এই মানে আমি যদি র মেটেরিয়ালের কথা ভাবি, পেপার হোক বা ইঙ্ক, মানে ক্রেজি ফ্লাকচুয়েট করে, রাইট? পেপার ক্রেজি ফ্লাকচুয়েট করে। তুই কি পাস অন করতে পারিস হায়ার র মেটেরিয়াল কস্ট? কিছু কিছু জায়গায় পারি, মানে যেখানে আমাদের আমাদের দুভাবে কাজ হয় অ্যাকচুয়ালি এমসিদের সাথে। কিছু কোম্পানিজরা হয় যারা ইন্ডিভিজুয়াল জবের আগে আমাদের থেকে রেট নেয়, হ্যাঁ হয়তো প্রিভিয়াস রেটের সাথে কম্পেয়ার করে বলে যে কেন বাড়লো বা কেন কমলো, তো কোনোদিনও বলবে না, কেন বাড়লো whatever। সেরকম হলে আমরা পাস অন করতে পারি। কিন্তু আরেকটা হয়ে যায় যেটা একটু প্রবলেম্যাটিক, সেটা হচ্ছে অ্যানুয়াল রেট কন্ট্রাক্টস হয়ে যায় অনেক কোম্পানির সাথে। সেইখানে তখন রেটটাকে ওদেরকে দিয়ে পাল্টানো বিকামস ভেরি ডিফিকাল্ট। তো বছরের শুরুতেই when we do our costing, we have to take a little bit of ওই Cushion. fluctuation or cushion in hand, যে এটা this looks like a price that it will come. তো তোর মনে কর B2B থেকে তুই ক্যাটার করিস, তো ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করিস, অ্যান্ড অ্যাজ অন ডেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কত? মানে আমি যদি আমার ভিউয়ার্সদের জন্য পাতি ভাষায় বলি, তোর ক্লায়েন্টরা তোকে কতদিনে পে করে, তুই তোর সাপ্লায়ারদেরকে কবে পে করিস, কতদিনে, আর তোর ইনভেন্টরি কতদিনের হয়? আচ্ছা, তো আমাদের ইনভেন্টরি থেকে বেশি হয় হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তোর তো অ্যাসেট লাইট, তোর ইনভেন্টরি তো হবেই না, রাইট? মানে তোর যে ভেন্ডার সে ডাব্লিউআইপি নিজের জায়গায় স্টক মেনটেন করবে, স্টক নিজের জায়গায় মেনটেন করে, কিনতে আমায় হয় ডেফিনেটলি। ওকে, মানে র মেটেরিয়াল আমি কিনলাম, পেপার আমি কিনলাম, কিনে আমার কনভার্টারের কাছে পাঠালাম, এবার তার কাছে হয়তো রইলো। কিন্তু আমরা জেনারেলি পেপার বা কিছু কিনি আফটার কমিটমেন্ট ফ্রম দ্য ক্লায়েন্ট কাজের। এবার ওয়ার্ক ইন প্রোগ্রেসে টাইম লাগে হচ্ছে, দুটো ইন্ডাস্ট্রিতে একটু আলাদা। প্রিন্টিং এ ওয়ার্ক ইন প্রোগ্রেস জেনারেলি হয় আন্ডার 10 days, সাইনেজে দ্যাট ক্যান গো আপ টু 1 month, 1.5 month, 2 months ডিপেন্ডিং অন প্রজেক্ট। এরকম এখন একটা আমার প্রজেক্ট চলছে 1500 খানা বোর্ডের, তো দিস উইল টেক অ্যাট লিস্ট 2 months to 2.5 months টু কমপ্লিট। এইবার প্রিন্টিং কি হয়, যতই ভলিউম হোক না কেন, বিকজ অফ আর ভাস্ট ভেন্ডার নেটওয়ার্ক, অনেক সময় ইউজিং 2 or 3 ডিফারেন্ট কনভার্টার্স উই ডেলিভার টু দ্য ক্লায়েন্টস। ওখানে ক্লায়েন্টও বেশি টাইম দেয় না, আমাদের দেয় না। তো ধরো ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়ে গেল 10 দিনে, আর তারপরে আরো বিলিং ধরে নাও আরো 7 দিন বা 5 দিন, ডেলিভারি 15 দিন। আর ক্লায়েন্ট পেমেন্ট ডিফার্স বিটুইন 30 days, 45 days and 60 days।
তো এই অ্যাডিশনাল 30 দিনের ক্যাপিটাল কোথা থেকে আনিস? অ্যাডিশনাল 30 দিনের ক্যাপিটাল, কিছুটা ইকুইটি, কিছুটা ডেট। ওকে, হ্যাঁ ব্যাংকের কি মনে করো সিসি বা ওভারড্রাফট কিছু করা আছে? হ্যাঁ হ্যাঁ সিসি আমাদের জেনারেলি ওয়ে অফ ওয়ার্কিং হয়। And that happens on volumes, যে ব্যাংক দেখে যে ডে টু ডে এত ট্রানজাকশন হচ্ছে, তাকে এটা আমি লিমিট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ একদম। তো মনে কর প্রতি মানে যেহেতু তুই ছোট অনেকটা, ইনফ্যাক্ট প্রতি ব্যবসায়ের লাইফেও অনেকে একটা ওয়ার্ড আছে, ডাইভার্সিফিকেশন, রাইট? তোর প্যাকিং গুডস কোম্পানির বা তোর প্যাকিং গুডস জার্নির যদি ব্যাপারে কিছুটা বলিস, হ্যাঁ যে কিভাবে হলো হ্যাঁ। এন্ড আলটিমেটলি কত লস হয়েছিল, কিভাবে মানে ওখান থেকে বেরোতে পারলি, হুম। ওই গামটাকে অ্যাডজাস্ট করতে পারলি নিজের বডির সাথে, কারণ তোর বয়সও তখন খুব একটা ছিল না, হ্যাঁ and that sum was pretty mighty for you. yes absolutely, still pretty mighty for me. So I was around 23 years old and তখন I was doing okay in my opinion, মানে আমার প্রথম বছর ব্যবসা হয় 60 লাখের, পরের বছর around 2 কোটি সামথিং, তারপরের বছর হয় 4 কোটি। I was like I'm going I'm very doing good. good. Yes, I'm doing very good. এবার তখনও I wasn't very keen in my own industry কি এখানে কতটা expansion করা যেতে পারে। So somehow I got this opportunity where the supplier, not even a supplier, a middleman was supplying to me and actually approached me to supply packing goods. আমার যা স্কেল, আমার মাসে মোটামুটি 30-40 হাজার টাকা প্যাকিং ম্যাটেরিয়াল লাগে। তো আমি দেখলাম he is supplying it to me at a 15% discount than what I'm getting it from my present supplier. And my present supplier is also a big player. বড় বাজারে they have a very big setup. There can be an business to be made here. আমাকে বড় বাজারেও বেস করতে হবে না নিজেকে, কিছুই না। I'm a printer, I can get 100 other printers and this can very easily become a 30-40 lakh rupees a month business with a 15% margin. আর আরেকটা কেন আমাকে ওটা এক্সাইট করেছিল, বিকজ আমাদের বিজনেসে কনভার্জন ইজ মেন। আজকে আমি সাইনেজ বানাচ্ছি মানে আমাকে লোহা কিনতে হচ্ছে, ফ্লেক্স প্রিন্ট করতে হচ্ছে, লাইট কিনে লাগিয়ে সবকিছু করে সাইনেজ বানাচ্ছি বা প্রিন্টিং করার জন্য এখানে। বাট দিস উড বি আ পিওর ট্রেডিং আইটেম। তো ট্রেডিং এ 15% ইজ ম্যাসিভ। জাস্ট বাইং ফ্রম আ ম্যানুফ্যাকচারার। কিন্তু আমি যে বোকামোটা করি নিজেই করতে পারতাম, এই যে মিডল ম্যানকে বলতে পারতাম যে তুমি আমাকে সাপ্লাই করো, আমি তোমার থেকে ক্রেডিটে মাল নিচ্ছি, নিয়ে বাইরে ক্রেডিটে মাল দিচ্ছি। সেটা না করে আমি কোনো একটা কারণে বন্ধুত্ব করে পার্টনার বানিয়ে ফেললাম তাকে, একটা অন্য একটা কোম্পানি শুরু করে দিলাম। করে তারপরে যা হয়, আমি ভেবেছিলাম ওখানে 5 লাখ টাকার বেশি ইনভেস্ট করবো না ব্যবসাটাতে, যেটা হয় পুরো ক্রেডিটের ব্যবসা। সে যে করেই হোক বাজার থেকে অনেক ক্রেডিট তুলে একটু লাইফস্টাইল বাড়িয়ে, আর খুব ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মানে আমি কি বলছি, এটা হয়তো 2022-23 হয়তো কোম্পানিটাকে বানানো হয়, 23-24 ভেতরে বন্ধ হয়ে যায়। তার ভেতরে দ্য ড্যামেজ ওয়াজ ডান। সো 90% অফ দ্য পেমেন্ট ইজ ডান টু দ্য ক্রেডিটার্স। হয়তো 10% কি আরো কমই হবে, ইজ স্টিল পেন্ডিং। দোজ আর স্টিল ইন প্রসেস। কিছু কোর্টে, কিছু তার জন্য কিছু লিটিগেশন হয়, এন্ড ইট ওয়াজ আ লেসন লার্ন কি ইউ ডু নট enter a space that you don't understand. কত টাকা ভুগে যায়? মোটামুটি 70 লাখ টাকা মতন। কিভাবে বডি অ্যাডজাস্ট করলো ব্যাপারটা? তখন তো আমি ভেবেছিলাম হয়ে গেল, এবার ব্যবসা করতে গুটিয়ে দিতে হবে, দিয়ে আবার জানি না কি করবো। মনে কর যে কোনো সেটব্যাক থেকেই মানে তার মেজর পোর্শন অফ মাই ক্যাপিটাল, যেটা আমার নিজের ব্যবসার যে ক্যাপিটালটা, দ্যাট ওয়াজ মেজরলি ইরোডেড। মেজরলি না পুরোটা? মেজরলি মানে আমি জাস্ট বুঝতে চেষ্টা করছি, মনে কর তোর একখানা কোর ব্যবসা ছিল, হ্যাঁ, সেইখান থেকে ক্যাপিটাল নিয়ে তুই একটা হ্যাঁ। আনরিলেটেড ব্যবসায় ঢালি। হ্যাঁ। আনরিলেটেড বলবো না, কারণ মানে তুই ভেবেছিলি যে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন হতে হ্যাঁ, পারে, হ্যাঁ। ট্রেডিং এ একটা ভালো মার্জিন পেতে পারিস, তুই নিজেই তোর ক্যাপটিভ ক্লায়েন্ট ছিলি, রাইট। তো একটা ব্যবসা, কোর ব্যবসা থেকে ক্যাপিটালটা নিয়ে এখানে ডাললি। তো মানে কোর ব্যবসাটার নেটওয়ার্কই বলতে গেলে পুরোটা ওখানে দিয়ে দিলি, রাইট? তো তখন ওটা ইট ওয়াজ আ হিউজ সেটব্যাক। তো না, আমি মানে এই জন্যই জানতে চেষ্টা করছি, সিন্স তোর ওয়ার্কিং ক্যাপিটাল ডেস 30, একদিকে আমি যদি পুরো ক্যাপিটালটা চলেই যায়, আমি আমার কোর ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটাল আনবোটা কোথা থেকে? মানে ওটা কিভাবে মেকআপ করবি তুই? অনেকভাবে করলাম, ভেন্ডারদের সাথে রিনেগোশিয়েট করলাম। আমার অলরেডি আমার সাথে 2-3 বছর কাজ হয়ে গেছিল, তাদের ট্রাস্ট ফ্যাক্টর এটা বিল্ড হয়েছিল। আমার কোম্পানির একটা প্রিভিয়াস গুডউইল ছিল বাবার সময় থেকে, তো বললাম একটু ক্রেডিট টার্মস বাড়াতে হবে। যারা বাড়ালো তাদের সাথে কাজ বাড়লো। অনেকেই আছে যারা কমফোর্টেবল হলো না, দ্যাট ইজ অলসো ফাইন। কিছুটা ডেট বাড়লো। তো
সেরকম করে ম্যানেজ হয়ে গেল। ক্লায়েন্টরা কখনো কোনো প্রবলেম ফেস করেনি সেটার জন্য, which is my only কি বলবো রিডিমিং ফ্যাক্টর ফ্রম দি এন্টায়ার থিং, যে কোনো ক্লায়েন্টের কোনোদিনও কোনো প্রবলেম হয়নি যে কোনো একটা শিপমেন্টও ডিলে হয়েছে বা কিছু ইয়ে হয়েছে। আর নাইদার আমার কোনো টিম আমি লে অফ করেছি বা ইয়ে করে, তারপরে এক্সপ্যান্ডই করেছি এটার পর থেকে, বাট নিজেদের ফিল্ডে। তো টিম শুনে মনে হলো যে ফ্রিল্যান্সার আর পেরোল মিলিয়ে প্রায় 60 জনের দায়িত্ব তোর উপর। হ্যাঁ, এবার পেরোলে যারা আছে 20-22 জন মতন, তারা কমপ্লিটলি দে আর অন মাই পেরোল, সো দে আর অনলি ওয়ার্কিং হিয়ার। ফ্রিল্যান্সাররা ইউজুয়ালি আরো বেশি অ্যাড হয়েছে আফটার গেটিং ইনটু দ্য সাইনেজ ইন্ডাস্ট্রি, বা আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিতেও প্রচুর বাইন্ডিং এর কাজ হয় যেটা ফ্রিল্যান্সাররা করে। ছোট ছোট তাদের সেট আপ থাকে, ছোট অল্প টাকার মেশিনারি থাকে, কিছু একজন কন্ট্রাক্টর থাকে, 4-5 জন লেবার নিয়ে চালাচ্ছে। তো এদের কাছে আমাদের রেগুলার কাজ হতে থাকে। তো মানে দ্যাট ইজ আ বিগ এক্সপেন্স ফর আস অ্যাজ ওয়েল, এন্ড দে আর আ ভেরি বিগ সাপোর্ট ফর আস অ্যাজ ওয়েল। মানে ওরা না থাকলে আমাদের হয়তো স্টাফ কস্ট অনেক বেশি বেড়ে যেত, সব ইন হাউস করতে হতো, সেটা করতে হয় না। তো প্রতিটা ইন্ডাস্ট্রিতেই মনে কর মানে ছোট ছোট এক্সটেনশন বা নিশ আছে যেগুলো লার্জার কম্পিটিশন আসে না স্মল ট্যামের জন্য। তো এমনি ধরনের নিশ এসকিউজ বা এক্সটেনশন তুই কি করছিস বা করার প্ল্যান আছে? হ্যাঁ, মানে নিশ, আই ডোন্ট নো হাউ নিশ ইট ইজ রাইট নাও, বাট আমরা এই বছর হলো গিফট বক্সেস এ ঢুকেছি। এতদিন ফর হোয়াট এভার রিজন করতাম না, রাইট নাও ওখানে এক্সপ্যান্ড করছি। এই বছর এটা খুব ছোট টার্গেট নিয়ে চলছি যে অ্যাটলিস্ট সপ্তাহে 1000 গিফট বক্স কনভার্ট করতে পারি যাতে। তো কি হবে, মানে আইডিয়াটা ভ্যালিডেট হবে যে দিস ক্যান বি made into a successful business separately. That will become maybe 20% of our revenue this year, gift boxes itself. তো এই বছরে তোর এই নতুন তো এক্সটেনশন বললি, হুম। তোর মানে যতই সেলস হোক প্রপোর্শন কি হবে? মনে কর সাইনেজ হোক, প্রিন্টিং হোক, প্যাকিং হোক, গিফট বক্স হোক, এর প্রপোর্শন মাথায় আছে? হ্যাঁ, তো এখনো অব্দি দ্য সিচুয়েশন সাইনেজেস উই হ্যাভ স্টার্টেড 1 বছর আগে। তার জন্য যা ব্যাক এন্ড লেভেলে যা এক্সটেনশন করার জায়গা ফায়গা বাড়ানো, উই হ্যাভ জাস্ট কমপ্লিটেড উইথ অল অফ দ্যাট। নতুন অফিসে উই হ্যাভ মুভড। তো বাট তাও এই FY 24-25 অব্দিও 90% of my work came from printing. ওকে, Printing, POSM এগুলো। বাট এই বছর অলরেডি ফ্রম দ্য ফার্স্ট মান্থ উই ক্যান সি কি সাইনেজেস আর টেকিং অফ প্রিটি ওয়েল। তো আমার যেটা মনে হয়, যেটা আগের বছর ধরো যেটা যত ভলিউমের আমরা প্রিন্টিং করেছি, সেই ভলিউমের আমরা এই বছর সাইনেজেরও কাজ করবো মার্জিন অনেক বেটার। কিন্তু সাইনেজে কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা একটু লম্বা, কারণ ইট ইজ আ ভেরি লেবার ওরিয়েন্টেড প্রজেক্ট। তো ইউ হ্যাভ টু পে ইয়োর লেবার্স ইমিডিয়েটলি। মানে তোমাকে 10টা বোর্ড লাগিয়ে দিয়ে আসবে, এসে বলবে পে আস। হ্যাঁ, ফ্লেক্স প্রিন্টিং আর আয়রনে তাও কিছুটা ইয়ে করা যায়, ক্রেডিট টার্মস আমরা পেয়ে যাই। তো এইখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল মোটামুটি 60 ডেজ ধরে চলতে হয়, যেটা প্রিন্টিং এ হয়তো 30 ডেজ। আর মার্জিন কি হবে 2x অফ দ্য এক্সিস্টিং ওয়ান? হ্যাঁ হ্যাঁ, ওকে, মনে কর মার্জিন যদি কম্পেনসেট করে দেয়, একদম একদম, ওই জন্য এটাতে মানে অতটাও গায়ে লাগবে না, রাইট? এক্স্যাক্টলি। মনে কর তুই একা নিজেই এত কিছু করেছিস, কোনদিন মনে হচ্ছে যে লাইফ অনেকটা হয়তো ইজি হতো যদি একটা কোফাউন্ডার থাকতো? একদম ডেলি মনে হয়, মানে বলে দে যদি কাউকে মানে হ্যাঁ, কোফাউন্ডার মানে হিসেবে পেতে পারিস। সত্যি, মানে if somebody wants to join our team, we are right now at 5, we plan to scale to 50 and then 100. So কেউ যদি, if somebody wants to join our team, I would be more than happy to get a co-founder. আর আমি আমার পডকাস্টে যতগুলো করেছি আজ পর্যন্ত প্রতিটাতেই জিজ্ঞাসা করেছি যে কলকাতায় ব্যবসা করা ভিসাভিস টু আদার স্টেটস তোর হিসাবে কতটা কন্ডিউসিভ, কতটা চ্যালেঞ্জিং, কি বলবি? হ্যাঁ, এখন অবধি আমি কলকাতাতেই ব্যবসা করেছি। তো ওরকম কোনো স্পেসিফিক আমি হয়তো সেটা অ্যাজ এ চ্যালেঞ্জ দেখতে পারি না, যেটা কিনা আমি বাইরে আরো একটা দুটো জায়গায় এক্সপ্যান্ড করলে হয়তো বুঝতে পারবো কলকাতায় কি কি চ্যালেঞ্জেস আছে। বাট হ্যাঁ, মাই টিম ইজ ফ্রম কলকাতা, দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। অ্যান্ড আমি এখন প্ল্যানিং করছি যে প্যান ইন্ডিয়া এক্সপ্যান্ড করবো অফিস ওয়াইজ, লাইক উই শুড হ্যাভ অফিসেস ইন বম্বে, গুরগাঁও এন্ড ব্যাঙ্গালোর ইজ হোয়াট আই ফিল। কারণ কোম্পানিরা ওখানেই বেস্ট। HO level, if you can approach the companies, you get মানে much bigger scale কাজে। এবার কিন্তু আমি তাও চেষ্টা করবো আমার ব্যাক এন্ড টিমটা কলকাতাতেই থাকুক সবসময়।
মনে কর মানে লেবার, আমাদের যা লেবার কস্ট ওটা is ম্যাচ lower. করা ইজ ভেরি হ্যাঁ। ডিফিকাল্ট, রাইট? our labor costs are very competitive, তো সেটা একটা অ্যাডভান্টেজ হয়ে যায় আমাদের জন্য. our rents are much lower. তো তোর কি মনে হয় যদি তোকে 5 থেকে 25, 50 বা 100 crore মাইলস্টোনের রেভিনিউ নিয়ে যেতে হয় হুম। in the next 5 years, which is very very doable, কারণ তোর ইন্ডাস্ট্রি ইজ আ ম্যাসিভ ইন্ডাস্ট্রি, ইটস আ জায়ান্ট ইন্ডাস্ট্রি, রাইট? তো কি কি দরকার তোর? সো যেটা দরকার সবার আগে হচ্ছে আই নিড টু ডেলিগেট সেলস অ্যান্ড মার্কেটিং, কারণ আমার মনে হয় আফটার পয়েন্ট একজনের জন্য মানে ইভেন ইফ আই অনবোর্ড দ্য ক্লায়েন্ট, টেকিং কেয়ার অফ ইট মানে হারভেস্টিং দেম ফর মোর অ্যান্ড মোর ওয়ার্ক, কারণ আমাদের কাজ এরকম করেই হয়, আমি একবার একটা ক্লায়েন্টকে অনবোর্ড করলাম, সে আমাকে 4-5 বছর 10 বছর 15 বছর অব্দি কাজ দিয়ে যেতে পারে, কিন্তু তাকে ওই টাইমলি সার্ভিসটা দেওয়া, সেটার জন্য ব্যাক এন্ড টিম, আর কাজটা টাইমলি চাওয়া, কারণ আমি একা অনবোর্ড হয়েছি মানে আই এম নট দ্য লাস্ট পার্সন দেয়ার, হুম other vendors are also coming and approaching, so you have to keep harvesting the client. So right now I am trying very hard to build a solid sales team. আজকের দিনে সেলস টিমের নাম্বার কত? আজকের দিনে আমার সেলস টিমে 2 জন আছে, তো না মানে 2 জন রেখে তুই যদি 5 কোটি টাকা করতে পারি, কুডোস টু। না আমি বলি 2 জন রেখে আমি সেলস টিমের থেকে 50 লাখ টাকার ব্যবসা করি, নিজে 4.5 কোটি টাকার ব্যবসা করি, তো এবার ওইটাকে চেঞ্জ করার। নিজেই সেলসম্যান, নিজেই সিইও, এন্ড হোয়াট এলস, সিএফও, ইন্টারভিউয়ার, এইচআর। ইট ইজ সর্ট অফ লাইক দ্যাট। হ্যাঁ, এবার সিএফও আমি বলবো আই হ্যাভ আ গুড, মানে আমার সিএ টিম খুব ভালো, তো আই হ্যাভ এন ইন্টারনাল অডিটর অ্যান্ড সিএ যে কিনা আমার রিটার্নস ফাইল করে, হি ইজ আ ভেরি সিনিয়র সিএ, যে ইন্টারনাল অডিটর হি ইজ ভেরি প্রেজেন্ট, মানে আই ক্যান জাস্ট কল হিম আপ এন্ড টেল হিম কি আমার কোম্পানির এই মেট্রিক্স কি করে এটা বেটার করতে পারি, তো দ্যাট হ্যাজ অলওয়েজ বিন প্রায়োরিটি ফ্রম ডে ওয়ান, উইচ আই হ্যাভ সিন মাই প্যারেন্টস অলসো ফলো, তো দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ নন নেগোশিয়েবল আমার জন্য। আই কিপ মাই স্ট্যাচুটারিজ ভেরি ক্লিয়ার, তো বলতে পারো সিএফও কাজটা ঠিক আমাকে করতে হয় না, বাট হ্যাঁ পেমেন্ট ফলো তো আমি করি এফিশিয়েন্টলি। আর ব্যবসায় কি কি আমি শিওর স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছিস, কি কি এসওপি ফলো করিস? প্রসেস বল, কমপ্লায়েন্স বল, ওয়ে অফ ডুইং বিজনেস বল, অফিস রুলস বল, আউটসোর্সিং বল, মানে আমি প্রিটি শিওর যে কোনো না কোনো রম বা রুলস তো আছেই। মনে কর কেউ হয়তো ক্যামেরার পেছনে আছে, যে হয়তো এই ব্যবসায় নামতে চায়, তো তার এসওপি কি হবে, মানে তার প্রথম দিন বা প্রথম যে কাজগুলো তাকে কিভাবে প্ল্যান করতে হবে? তো প্রথম এসওপি হওয়া উচিত হচ্ছে যে ডেলিভার মানে ক্লায়েন্টকে ডেলিভার করা প্রোডাক্টস উইদাউট এনি ম্যানিপুলেশন, দ্যাট ইজ এসওপি নাম্বার 1, কারণ প্রিন্টিং অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিতে না দের ইজ আ লট অফ ম্যানিপুলেশন গোয়িং অন, উই ক্যান সি দ্যাট। যেভাবে এক্সাম্পল, যেরকম ভাবে ধরো আমরা কোনো একটা জিনিসের কস্টিং করছি বসে, আর ক্লায়েন্ট একটা রেট দিচ্ছে, হয়তো পাচ্ছেও সেই রেটে, which is not possible, which is maybe 20% below cost. So যেরকম আমরা আগে ডিসকাস করলাম যে কোনো নিজের মেশিনারি থাকলেও that becomes improbable, right? যে হচ্ছে, so what happens is a lot of manipulation in the thickness of the paper goes on, a lot of manipulation in the quantity goes on, or size একটু ছোট বড় করে অনেকটা গ্যাপ করে নেওয়া যায়। So first SOP is the client should get whatever they are ordering. If we can maintain that, we can grow. Second SOP is timely delivery. We do not overcommit and under deliver, because I have মানে ভুক্তভোগী আমি আগে চেষ্টা করে দেখেছি যে খুব অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করবো, কিন্তু জীবনে ক্লায়েন্ট ফেরত আসে না। সো অলওয়েজ টেক সাম টাইম ইন হ্যান্ড এন্ড সে কি এতদিন টাইম লাগবে ফর ইয়োর ডেলিভারি টু হ্যাপেন। আর থার্ড যেটা অফিস রুলস যেরকম হয়, আর ওয়ার্কিং আওয়ার্স আর ফ্রম 11 to 7, বাট দেয়ার ইজ আ লট অফ ওভারটাইম গোয়িং অন whenever কাজ বেশি থাকে, পুজোর আগের মাসগুলো হয়ে গেল, বা এনি ফেস্টিভিটিস বা এনি নিউ ওয়ার্ক দ্যাট কামস ইন, সব চলে। তো যদি আরেকখানা শিবম আসে যে যার প্রেজেন্ট এজ 21, তো তোর ব্যবসায় ঢুকতে বা তোকে কপি করতে কত বছর লাগবে, বা এই ব্যবসার মনে কর এন্ট্রি ব্যারিয়ার তো মানে ইটস আ ভেরি জেনারিক টার্ম দিস ডেজ, প্রতি ব্যবসায় কিছু না কিছু আছে অ্যান্ড অল, বাট তোকে যদি পাতি ভাবে জিজ্ঞাসা করা হয় তোর কি মনে হয় তার কত বছর লাগবে? তো একটা জিনিস আমি বলতে পারি যে আমার টিম মেম্বারে কিছু সিনিয়র লোকেরা ছিলেন যখন আমি ইমিডিয়েটলি ঢুকি, who are in this industry for the past 15-16 years. So understanding it was maybe easier for me than somebody who doesn't have that, that support.
কিন্তু সেটা ছাড়াও দে হ্যাভ টু মানে একদম মানে হ্যাঁ, নিজেকে মানে র ট্রুথটা জানার না। হ্যাঁ তো কারণ ভাবতেই পারে লোকে যে একটা বাচ্চা ছেলে কিছু না করে দুটো সেলসম্যান নিয়ে 5 কোটি টাকার ব্যবসা করছে, আমিও করে ফেলবো। দুটো সেলসম্যানের পেছনে আরো 4জন ব্যাক অফিসের লোক আছে, আরো 2জন ডিজাইনার আছে, আরো সব আছে যাদের স্যালারিজ ইউ হ্যাভ টু মেইনটেইন অন টাইম এন্ড পে देम। বাট দূর থেকে সব সবুজ লাগে না। দূর থেকে অফকোর্স সবুজ লাগে, মনে হচ্ছে জাস্ট 30 দিনের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। একদম। বাট আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে অনেক সময় কোম্পানিজ এর নিজেদের সিস্টেম আর প্রসেসেস ইনভয়েসেস ফেসে যায়, স্পেশালি এমএনসিজ। হুম। মানে এটা আমি দেখেছি কোনো মিডিয়াম সাইজ কোম্পানি বা যেখানে আই হ্যাভ অ্যাক্সেস টু দি ওনারশিপ সেখানে এটা হয় না, কিন্তু অনেক সময় বড় বড় এমএনসিজ এটা হয়। কোনো একটা কি লোক চেঞ্জ হয়ে গেল বা কিছু হলো, তখন হয়তো দুটো তিনটে ইনভয়েস আটকে গেল, বড় চাঙ্ক অফ ইউর ক্যাপিটাল গেট স্টাক। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ ক্যাপিটাল, বিকজ প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে হুএভার হ্যাভ স্পোকেন টু, মানে উইদাউট এনি সর্ট অফ ক্যাপিটাল ডুইং সামথিং ইজ আ লিটল ডিফিকাল্ট। কতটা ক্যাপিটাল? ওয়েল, আমার স্কেলে এইটুকু, খুব ছোট স্কেলে আমি কাজ করি এখন, বাট অ্যাটলিস্ট ইনক্লুডিং equity and your debt you should have a crore with you on day one. তার রিটার্ন অন ক্যাপিটাল কত হবে? The return on capital will be পেব্যাক পিরিয়ড কত হবে? ব্রেক ইভেন পিরিয়ড কত হবে? হ্যাঁ, তো রিটার্ন অন ক্যাপিটাল 30 থেকে 35% হবে, তাহলে পেব্যাক পিরিয়ড হয়ে গেল 3 বছর। ওকে, তুই কি কম্পাউন্ডিং এ বলছিস না সিম্পলি বলছিস? মানে টোটাল ক্যাপিটাল Simply বলছি, হ্যাঁ হ্যাঁ। এবার কম্পাউন্ডিং করলে হয়তো একটু তার আগে হবে। দ্যাট ইজ লাইক 10%, রাইট? আমি যদি ধরে নিই যে আমি মনে কর 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, রাইট? তো তুই বলছিস যে প্রতি বছর রিটার্ন অন ক্যাপিটাল বলছি আমি। হ্যাঁ 10%। 30 মানে 30 লাখ টাকা আমার ওয়াপাস চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেন্ডার ধরা, ক্লায়েন্ট ধরা কতটা ইজি বা হার্ড, আমি মনে কর অ্যাজ আ নিউবি, মানে কর আমি কাউকে বলছি না, আমি নিজেই ব্যবসাটা করতে চাই, কোনোভাবে আমি টাকাটা জোগাড়ও করে নিলাম, ডেট বা ইকুইটি কোনোভাবে। এইবার 1 কোটি টাকা আমার কাছে আছে, ব্যাংক থেকে হয়তো 50% লোন নিয়েছি, 50% ইকুইটি, কাউকে হয়তো ডাইলিউট করেছি, যেগুলো আমি আমার আগের এপিসোডে অলরেডি বলে দিয়েছি। 1 কোটি টাকা আমার কাছে আজকের দিনে ক্যাপিটাল, আমি অ্যাসেট লাইট মডেলে যাব তোর মতন। এবার কত ইজি বা কতটা হার্ড কোনো এমএনসি কে ক্র্যাক করা? তো ইট ক্যান বি ভেরি ইজি ফর ইউ, ইয়োর বেস্ট ফ্রেন্ড ক্যান বি আ মার্কেটিং ম্যানেজার ইন আ ভেরি বিগ কোম্পানি, যার নিজের বাজেট আছে হয়তো। এমনি কোনো বন্ধু নেই আমার। আচ্ছা, তাহলে ইট বিকামস আ লিটল ডিফিকাল্ট। লিটল ডিফিকাল্ট কতটা? কারণ তুমি যে লোকটাকে অ্যাপ্রোচ করবে, হি হ্যাজ বিন আ মার্কেটিং, মানে ও যখন সিনিয়র মার্কেটিং ম্যানেজমেন্ট পজিশনে থাকে তখন হি হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর দ্য পাস্ট 15-20 ইয়ার্স। সব রকমের প্রিন্টিং সাইনেজ ওর ঘেটে দেখা, আর এটার কোনো ফর্মাল এডুকেশনের তো কোনো জায়গা নেই যেখানে আমি কিনা বুঝবো একটা লিফলেটের কি সাইজ হওয়া উচিত বা কিছু। ইউ হ্যাভ টু সি হোয়াট এভার ইজ দ্য ট্রেন্ড ইন দ্য মার্কেট অ্যান্ড ইউ হ্যাভ টু গো উইথ ইট। তো তুমি যদি এখন একটা রিটেল কোম্পানি গিয়ে একটা ডায়াগনস্টিকে যেটা চলছে সেটা পিচ করো, দে উইল নো কি ইউ হ্যাভ নেভার ওয়ার্কড উইথ আ রিটেল কোম্পানি বিফোর, সো দে উইল বি আ লিটল হেজিটেন্ট টু গিভ ইউ দেয়ার অর্ডারস। কারণ যেহেতু অলরেডি এত কম্পিটিশন আছে, the industry doesn't need new players to come in, but it needs consolidation, is what we are trying to do. তো প্রতি ব্যবসাতে মোড বলতে পারিস, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলতে পারিস, ইউএসপি বলতে পারিস, তোর কম্পিউটারকে চুজ না করে আমি তোকে কেন চুজ করব? আমার তো প্রচুর সাইনেজের কাজ হয়েছে একদম। গুড কোয়েশ্চেন। তো প্রথম কথাটা হচ্ছে আমাদের এক্সিকিউশনের উপরে। আমি টিমটা এমন করে তৈরি করেছি, ফ্রম দ্য ডে ওয়ান আই হ্যাড দ্য প্ল্যানিং কি বড় যেতে হবে, যত বড় বড় কোম্পানি থেকে আছে সেই সব জায়গা থেকে লোক তুলে নিচ্ছি। তো একদম আইডিয়াল এক্সিকিউশন যেখানে হওয়া উচিত, দ্যাট উই ডু। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি প্রাইস বিকামস আ পয়েন্ট, বাট আমি চাই না যে প্রাইস অনলি ডিসাইডিং ফ্যাক্টর হোক। ওকে, মানে মাই প্রাইসিং শুড বি কম্পিটিটিভ, বাট ইট ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি দ্য চিপেস্ট। আই বিলিভ ইট শুড বি ইন দ্য টপ 3, আর সেখানে আমরা মেনটেন করি নিজেদেরকে, যে যাই প্রজেক্ট আমরা হ্যান্ডেল করি না কেন। তো সেকেন্ড হচ্ছে সেটা। থার্ড হচ্ছে উই হ্যাভ আ ভাস্ট, যেটা আমি তোমায় বললাম 40-50 জনের, উই হ্যাভ আ network of freelancers who come into our workshop and who will deliver your signage to you on time. Okay. So these 3 can be a moat or a competitive advantage that we have. আমার মানে যেটা আমি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, আবার করছি এখনো, যে আমি চাইবো কালকে যদি চায়গ্রামের আমি সাইনেজ করি, পরশু যদি তার একটা মানে একটা লিফলেট বানানো হয় সেটাও আমি বানিয়ে দিই,
যদি সেটা ডিস্ট্রিবিউশন করা হয় সেটাও আমি করে দিই, হুম, and I have the right team to execute that. হুম। না, মনে কর মধ্যেখানে তোকে আমি যেটা মানে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সেটা হ্যাঁ। হচ্ছে যে চাইগ্রাম নয়, বাট মাথায় ঘুরপাক খাচ্ছে যে হুম। এমএনসি দের ক্যাটার করিস এন্ড তাদের রিকোয়ারমেন্ট হিউজ, কোয়ালিটি চেক স্ট্রিনজেন্ট, অডিট Absolutely. স্ট্রিনজেন্ট। Yes. তো তোর মানে সেট আপ এদেরকে কিভাবে ক্যাটার করে, মানে তোর কি কোনো ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বা কিছু করা আছে? হ্যাঁ, আমাদের ইউজুয়ালি কি হয়, একটা মিনিমাম অর্ডার একটা কন্ট্রাক্ট করা থাকে, যাই জন্য উই গেট দ্য রেটস দ্যাট উই ডু। তো যাই জন্য আমাদের কোনো ডিফারেন্সই হয় না আফটার পয়েন্ট অফ টাইম। মানে কারোর যদি সেট আপ থাকে তার যা মানে কস্টিং আসবে, আমাদের কস্টিং মোরালে সেমই আসে। আর আরেকটা হয় হচ্ছে উই হ্যাভ ভেরি স্ট্রিক্ট টাইমলাইন এসওপিস অন দেম। মানে কোনো সেট আপ যদি টাইমলাইনে আমাকে ডেলিভারি না করতে পারে ফ্রম দ্য নেক্সট অর্ডার, দ্যাট উইল বি চেঞ্জড till they can again fix it. Because the thing is আমাদের ইন্ডাস্ট্রিটা ফ্র্যাগমেন্টেড হওয়ার জন্য না অনেক লোকজন অনেক কেপেক্স করে বসে আছে into machineries which we can do if we want to today itself, but ওটাতে আমাদের কোনো ভ্যালু এডিশন হবে না। কারণ আজকে কি হয়, we have noticed this, যে কোনো একটা মেশিন বা কোনো একটা কোম্পানিতে আমরা কাজ পাঠাচ্ছি, they are delivering to us on time, everything is good, but suddenly the machine starts to become obsolete. So হঠাৎ করে investing another crore in the business is not, very viable হুম, at this scale at least. So what we can do is we can shift our business the next day to a different setup, and people are happy to cater to us. হুম, এত ফ্র্যাগমেন্টেড হওয়ার জন্য কি হয়, তো ওয়ার্ক গেটস ডিভাইডেড। সো ইফ ইটস কামিং ফ্রম আ সিঙ্গল সোর্স লাইক মাইসেলফ, if a press is getting orders worth 50 lakh of just job printing work from a single party, they are very happy. They don't want to look elsewhere. বাট তার জন্য আমাকে ওই ভলিউমটা ওকে দিতে হয়। হুম। এবার আমাদের স্টক মার্কেটের একটা কোম্পানি আছে, হ্যাঁ। জেকে এন্টারপ্রাইজ, রাইট? জেকে টা Paper. হচ্ছে সিঙ্গানি। জেকে তে অনেক কটা আছে, মনে কর জেকে পেপার আছে, জেকে লক্ষ্মী সিমেন্ট হ্যাঁ। আছে, জেকে অ্যাগ্রি জেনেটিক্স আছে, ফেনার আছে, উমং ডেয়ারিজ আছে, হুম। রেমান্ড আছে, দ্য লার্জেস্ট, রাইট? Yes. তো তো সিঙ্গানিয়ারা মানে জেকে গ্রুপ একটা নেবিউলে বলে একটা কোম্পানি নিয়েছিল, যদি আমি নামটা ঠিকভাবে প্রোনাউন্স করতে পারি, এন্ড তারা দে আর ভেরি গাঙ্গো অন দা 3D প্রিন্টিং। হুম। তো 3D প্রিন্টিং নিয়ে তোর কোন মত? কারণ ইউএসএ একচেটিয়া কাজ করছে, দে আর দ্য লিডার্স অ্যাজ অন ডেট। So right now in our segment, utilities আছে definitely 3D printing এ, but see, what is 3D printing? It is তুমি মেটাল বা প্লাস্টিক দিয়ে সিঙ্গেল পিস বা দু পিস যদি তোমায় বানাতে হয় বা ভেরি শর্ট কোয়ান্টিটি, দেন 3D printing মেক সেন্স। নাহলে ইনজেকশন মোল্ড যে সিস্টেমটা আমরা বছরের পর বছর ইউজ করে আসছি, দ্যাট ইজ অনলি ইউজফুল। তো হ্যাঁ, 3D প্রিন্টিং এর ইউজেজ আমাদের কখন হয়, পিওএসএম এ ধরো কালকে কোম্পানি লাইক ব্রিটানিয়া কিছু একটা প্রোটোটাইপ প্রোটোটাইপ করে দেখতে চায় একটা কোনো স্পেন্সার্সে, যে এটা কেমন লাগছে। রাইট। সেটা জেনারেলি অত ভাস্ট রিকোয়ারমেন্ট না। মানে আই এম কেটারিং টু দ্য মার্কেটিং নিডস অফ আ কোম্পানি। মানে মোর দ্যান আ প্রিন্টার, আই বিলিভ কি একটা মার্কেটিং ডিপার্টমেন্টে ডিজিটাল প্রিন্টিং মানে ডিজিটাল ইয়ের বাইরে, মানে ডিজিটাল মার্কেটিং এর বাইরে যা যা রিকোয়ারমেন্ট থাকে, এভরিথিং উই শুড বি এবল টু ফুলফিল, অ্যান্ড উই ওয়ান্ট টু বিল্ড আওয়ার ক্যাপাসিটি ইন দ্যাট। তো ওখানে সব কাজই ভলিউমে হয়। তো আমাদের এখনো ইনজেকশন মোল্ড বলো বা এইগুলোই ইজ মোর প্রেভিলেন্ট, বাট 3D প্রিন্টিং আমাদের একটা তো ছোট প্রজেক্ট চলছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, যেখানে কিনা আমরা একটা হয়তো বটল ক্যাপ ডেভেলপ করার চেষ্টা করছি এটা লাসি কোম্পানির জন্য। আরে একটা নেকে, ইনফ্যাক্ট উই হ্যাভ ডেভেলপড মানে বটল ক্যাপ যার নেকের সাইজিং এর জন্য আমার 1.5% গ্রস বেড়ে গেছে। তো এরাও তাই জন্যই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা অ্যাকচুয়ালি করছি অন্য কারণে, যে গরমকালে সব রিটেলাররা কোনো পাশের বাইরেরা কেউ জল খেতে চাইলে তাদেরকে জল খাওয়ায়, ইউজুয়ালি ওরা 2 লিটারের বোতল ইউজ করে। আমরা একটা ক্যাপ রাখার চেষ্টা করছি যেটাতে কিনা ওই বটলটা উল্টো করে থাকবে, কাপস থাকবে ডিসপোজেবল, আর বটলটার সামনে একটা বড় ব্র্যান্ডিং এর জায়গা থাকবে। 2 লিটারের বটল ইজ লট অফ শেলফ স্পেস একটা ছোট রিটেল স্টোরে। তার সামনে যদি কালকে কোক বা পেপসি বা কোনো কোম্পানি ব্র্যান্ডিং করতে পারে, দ্যাট ক্যান বি বিগ। তো কথা চলছে এটা নিয়ে একটা প্রজেক্টের, বাট ওটার জন্য আমাদের 3D প্রিন্টিং ইউজ করতে হচ্ছে। রাইট। তো প্রতি এন্টারপ্রেনারেরই একটা ড্রিম থাকে, জানি না তোর আছে কিনা, পাবলিক হওয়ার বা আইপিও আনার, এমনি কোনো ড্রিম? আমার ইচ্ছা আছে ইন্ডাস্ট্রিটাকে কনসলিডেট করার। বিশাল ইন্ডাস্ট্রি, 70,000 কোটি টাকা, ইফ আই এম নট রং, আরো বাড়ছে। কনসলিডেট মানে তো অ্যাকোয়ার করার, মানে আলটিমেটলি কনসলিডেট So বাই yes, অ্যাকোয়ারিং ইওর স্মলার কাউন্টারপার্টস। either acquiring the smaller, এখন we ourselves are the smaller counterpart. So going forward as we scale, I want to cater to more and more clients.
so that I can give work to more and more vendors. like that. So ওরকম করেই ইচ্ছা আছে যে যতটা পারি এক্সপ্যান্ড করার, আরো লোকজনকে কাজ দেওয়ার, আরো টিম বাড়ানোর। ইন্টারেস্টিং কেন হয় বলছি, মানে হাইপোথেটিক্যালি এটা সিনারিও ভাব, হুম। তুই পাবলিক হলি, হ্যাঁ। 100 কোটি তোর সেলস, হ্যাঁ। তুই টাকা তুললি, তোর শেয়ার হোল্ডার হলো রিলায়েন্সের লোকগুলো, ব্রিটানিয়ার লোকগুলো, তোর কম্পিটিশনের লোকগুলো, মানে তো তাদের কাছে একটা ভেস্টেড ইন্টারেস্ট চলে আসছে তোকে হেল্প করার। মানে ইফ Right. they give you work, Yes. you would grow by leaps and bounds, the volumes would rise, the profits would rise, Yes. and simultaneously তাদের শেয়ার ভ্যালুও বাড়বে and তাদের Definitely. ওয়েলথও সোয়েল করবে, Definitely. প্লাস দ্য ফ্রি পাবলিসিটি যেটা পাবলিক যাওয়ার পরে হয়। Definitely. তো ইচ্ছা সব কোম্পানিরই থাকে, পাবলিক সবার থাকে না, অনেকে কোর ব্যাংক হয়ে থাকে। কলকাতার কিছু লোক আছে যারা ব্যবসাটাকে লাইফস্টাইল হিসেবে করে রেখেছে। সরি টু সে, বাট মানে যেটা সত্যি, যেটা ইউনিভার্সাল ট্রুথ বলা উচিত, তো আই এম গ্ল্যাড যে তোর এমনি প্ল্যান আছে, এন্ড বাই দ্য টাইম ইউ উড হিট 30, আমার তো মনে হচ্ছে ইউ উড অ্যাটেন আ ভেরি গুড স্কিল। তো আমি তো চাইবো তুই আইপিও আনুস, যাতে অ্যাটলিস্ট আমার মতন অ্যাভারেজ মর্টালসরা তোর শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ পায়। ডেফিনেটলি নট অ্যাভারেজ মডেল, বাট নিশ্চয়ই উইথ স্কেল সেগুলোকে আমরা অপশনস এক্সপ্লোর করবো। বাট আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে টু গো প্যান ইন্ডিয়া, কারণ আমরা অনেক ভালো ট্র্যাকশন পাচ্ছি। যেরকম বললাম, আইটিসি আমাকে কাজ দিয়েছিল ফ্রম ব্যাঙ্গালোর, তো ওর কিছু মনে হয়েছে যে দ্য সার্ভিস ইজ গুড অ্যান্ড ওই জন্য আরো রিপিট অর্ডার এসছে আমাদের কাছে। So we want to be present in and around the country and repeat this model elsewhere. ওটা আমাদের অনেক ফাস্ট স্কেল করবে। মানে আমার মনে হয় আমি যদি এখানে 5-এর ব্যবসা করি, গন্তব্য সেম স্কেলে 25-এর ব্যবসা করে আছে। তোর সাথে যখন আমি প্রথমে এই পডকাস্টটা শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে ছেলেটা 5 করছে, অনেক করছে, প্রায় 1 ঘন্টা হতে চললো, এখন মনে হচ্ছে যে 5 বোরিং লাগছে। তো এবছর 15 হওয়ার কতটা সম্ভব? সম্ভাবনা তো আছে। যেরকম আমি বললাম যে আমাদের এই বছর আমরা প্রজেক্ট করছি যে অ্যাটলিস্ট যতটা আগের বছর প্রিন্টিং এর কাজ হয়েছিল, সেই বছর একটা সাইনেজি হবে, প্লাস প্রিন্টিং নিজস্ব মতন করে গ্রো করবে। আরো যেটা আমি তখন বলছিলাম যে আমরা গিফটিং এর সেগমেন্টে এন্টার করছি, যেটা কিনা একটা সেপারেটলি নতুন মার্কেট আমাদের জন্য, যেখানে আমাদের প্রোডাকশন ক্যাপাবিলিটিস খুব ভালো, বাট মার্কেটিংটাকে ফিট করতে হবে ইন দ্য রাইট প্লেস। এখন অবধি আমরা কর্পোরেটে B2B মডেলেই করছি, এটা হয়তো আরেকটু কেটারিং টু স্মলার কোম্পানিজ বা ইভেন্ট ম্যানেজার্স, এরকম করে we have to expand it. We are in the process of it. So let's hope we can do it. তো ক্যামেরার ওদিকে মানে অনেকের তোর যে কাজে আছিস তার রিকোয়ারমেন্ট থাকতে পারে, রাইট? তো ক্যামেরার সামনে তোর কোম্পানির নাম বল, এন্ড ওরা তোকে কিভাবে রিচ আউট করতে পারে যদি বলিস, ওদিকে থাকি। তো আমার কোম্পানির নাম হচ্ছে অ্যাক্টিভ পাবলিসিটি অ্যান্ড প্রিন্ট প্রাইভেট লিমিটেড, আর আমার নাম্বার এই নিচে চলে আসবে। সো প্লিজ রিচ আউট টু আস, কনসাল্ট করুন আমাদেরকে যে কি করে আপনাদের মার্কেটিং বেটার করা যায়। অনেক সময় অনেক দেখবেন হয়তো আপনার মনে হচ্ছে যে আমার ব্র্যান্ডিংটা এত ভালো কেন লাগছে না, লাইক আ রিলায়েন্স অর ইউনিলিভার অর এন এয়ারটেল, মেবি উই ক্যান হেল্প ইউ আউট ওভার দেয়ার। যে ওরা হয়তো করছে কিছু আলাদা, খুবই সাটল ডিফারেন্স, বাট মেবি উই ক্যান ব্রিং দ্যাট ফর ইউর ব্র্যান্ড and make your brand, stand out from the crowd. রাইট। তো কি মনে হচ্ছে, মানে এমনি হতে পারে যে কোনো মিষ্টির প্যাকেট, মিষ্টিটা হয়তো ওই কোম্পানিটার, বাট মিষ্টির যে প্যাকেটটা সেটা আসতে পারে শিবামের থেকে, সেম হতে পারে কোনো গিফট কার্ড, সেম হতে পারে কোনো রিচার্জ কার্ড, সেম হতে পারে কোনো প্যাকিং ম্যাটেরিয়ালস। তো ওগুলো কিন্তু রিলায়েন্স বা আইটিসির নয়, ওগুলো সাপ্লাইড বাই আওয়ার ওন শিবম। তো আরেকখানা পডকাস্ট হয়ে গেল, অ্যান্ড যেটা আমি বারবার বলি, সেই এক মান্দার তামলের কথা আমি শুনতেই থাকি যে কলকাতায় কিছু হচ্ছে না, বাট এই ছেলেগুলো 25-26 বছরে 5 কোটি টাকার ব্যবসা করছে, নেক্সট বছরে প্ল্যান করছে 15 কোটি যাওয়ার। 26-27 বছরে কজন করতে পারে 15 কোটি টাকার ব্যবসা? 60খানা লোকের জন্য বা 60খানা পেটের জন্য আজকের দিনে ও রেসপন্সিবল। আমি তো তাও ধরে নি যে অ্যাভারেজ ফ্যামিলিতে 4 জন থাকে, ওই ব্যাখ্যায় নাই বা আর গেলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুনি। নেক্সট উইক আরেকজন আমি ইন্সপিরেশনাল এন্টারপ্রেনার বা পার্সোনালিটিকে নিয়ে আসবো, যে তার গল্প বলবে, যে তার স্টোরি শুনিয়ে আপনাদেরকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। একটাই রিকোয়েস্ট, বেঙ্গলের এন্টারপ্রেনারদেরকে সাপোর্ট করুন, এক্সপোজার দিন, কনফিডেন্স দিন, দেখবেন ওরা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। টাটা অ্যান্ড গুড বাই, থ্যাংক ইউ।